এবং ভিন্ন মত, সেটা যেটাকে বলা হয় যে ডিফারিং অপিনিয়ন ইজ দ্য এসেন্স অফ ডেমোক্রেসি, সেই ভিন্ন মতকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে উৎসাহিত করতেন, আমি জানি না কোন গণতন্ত্রী বাংলাদেশে সেভাবে উৎসাহিত করেছে, যারা নিজেদের গণতন্ত্রের ধারক বাহক বলে নিজেদের জাহির করে থাকে। এবং যে গল্পটি আমরা একটু আগে শুনেছি টিএসসির অভ্যন্তরের ভেতরে, পরবর্তীতে একটু সুযোগ করে দিতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই সভা থেকে গিয়ে তিনি নিজে প্রস্তাব করেছিলেন, যার কথা আপনারা একটু উল্লেখ করেছেন, তাকে উৎসাহিত করে কিভাবে জাতীয়তাবাদী শক্তির ভিতরে নিয়ে আসা যায়, এবং সেজন্য আমার পিতাকে দায়িত্ব দিয়েছি। আজকে জাতীয়তাবাদের কথা বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদ কিন্তু কেবল, আমি একটু আগে যে কথাটি বলেছি, সবাইকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশি হিসেবে পরিচিত করা, তার মধ্যে সীমাবদ্ধ ছিল না। শহীদ প্রেসিডেন্টের জাতীয়তাবাদের যে আদর্শ, যে কনসেপ্ট, সেটা ছিল সর্ব বিষয়ে বিস্তৃত। তিনি যখনই এই বাংলাদেশকে নিয়ে যা কিছু করেছেন, সর্বক্ষেত্রে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা চিন্তা করেছেন। তিনি তার বৈদেশিক নীতির ক্ষেত্রেই বলুন, তার অভ্যন্তরীণ নীতির ক্ষেত্রেই বলুন, তার উৎপাদনের রাজনীতির কথা সেটাই বলুন, অথবা তার যে অকুতোভয় দেশপ্রেম, তার কথাই বলুন না কেন, প্রতিটি ক্ষেত্রে যে মূল মন্ত্রটি কাজ করেছে তার নাম হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। আমি একটু পুরনো ইতিহাসে যাব। যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিতি ছিলেন, তারা হয়তো সেই কথাগুলো জানেন। 1965 সালে খেমখারান সেক্টর, সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি অকুতোভয় শৌর্যবীর্যের পরিচয় দিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে। আমি যে কথাটি বলেছি, জাতীয়তাবাদ সেই বিশ্বাস। এবং তিনি যখন পরবর্তীতে তিনি বীর্যের জন্য, শৌর্য বীর্যের জন্য অত্যন্ত উঁচু একটি সম্মান পেয়েছিলেন। হয়তো সেটা আমরা আজকে বলি না, কিন্তু আমি বলছি এই প্রেক্ষিতে, এই কারণে যে তার যে জাতীয়তাবাদের যে আদর্শ, সেটা কিন্তু সর্বক্ষেত্রে বিস্তৃত। সে কথাটি বলার জন্যই আমি পুরনো ইতিহাসটি আমি টেনে এনেছি। এবং এ বিষয় নিয়ে গবেষণা করেছেন, তারা হয়তো বলবেন, আমি তাদের কথাটি বলছি। এই দেশে প্রায় 50টির মতো উপজাতি রয়েছে বাংলাদেশে। চাকমা সবচেয়ে বড়, তারপরে মারমা, তারপরে গারো, সাঁওতাল, হাজং, মুরং, খাসিয়া, রাজবংশী, কোল, ভিল, মুন্ডা, কোচ, লুসাই, এবং এরকম সব মিলিয়ে প্রায় 50টির মতো। তাহলে আমরা এই দেশে বাস করে আমাদের জাতীয়তাবাদকে যদি বাঙালি বলি, সেটা কেমন হবে? সেটা কি সঠিক হবে? সেই জন্যই কিন্তু প্রতিবাদ হয়েছে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সমাধান দিয়েছিলেন অত্যন্ত চমৎকারভাবে, সুন্দরভাবে। তিনি বলেছিলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ একটি পুষ্পমাল্যের মতো, যে পুষ্পমাল্যে বাঙালি একটি ফুল, এবং সেই ফুলটি হয়তো আকারে একটু বড়, কিন্তু সেই পুষ্পমাল্যের মধ্যে আরো যে ফুলগুলো রয়েছে, সেগুলো হচ্ছে এই বিভিন্ন উপজাতি, যাদের নামগুলো আমি একটু আগে বলেছি। এবং তার সমাহারে যে জাতি সৃষ্টি হয়েছে এবং যে জাতীয়তাবাদ সৃষ্টি হয়েছে, তার নাম তিনিই করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ। দেখুন,
শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরেও কিন্তু আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসেবে এই দেশের পরিচালনায় কিন্তু তারা দীর্ঘদিন ছিল এবং সর্বশেষ বিগত 15 বছরে তারা এই দেশে যে স্বৈর শাসন কায়েম করেছিল সেটা বাংলাদেশের প্রতিটি মানুষ জানে। কিন্তু আমি এখানে যে কথাটি বলতে চাই, তারা বাংলাদেশি জাতীয়তাবাদ হিসেবে বাংলাদেশের জাতীয়তাবাদকে চিহ্নিত করার পরেও, দীর্ঘদিন দেশ শাসন করার পরেও তারা কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদে কোনো পরিবর্তন আনতে সক্ষম হয় নাই। সক্ষম হয়নি এর কারণে যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে বাস্তবতা, যে যুক্তিবাদ, তার যে দর্শন, সেই দর্শনকে আওয়ামী লীগও কিন্তু অস্বীকার করে। আমি পাশাপাশি অন্য একটি উদাহরণ দিচ্ছি। বিশ্বের অনেক জাতি তো ইংরেজিতে কথা বলে, ইংরেজ অনেক দেশে রয়েছে, কিন্তু বিলেত, যেটা আমরা আমাদের ভাষায়, সাধারণ ভাষায় আমাদের দেশের মানুষ, গ্রামের মানুষ বলে বিলেত, সেই বিলেতের যে জাতীয়তাবাদ সেটার নাম কিন্তু ব্রিটিশ, ইংরেজ নয়। ইংলিশ শুধু ইংল্যান্ডে যারা থাকে তারা ইংলিশ, কিন্তু ওদের যে জাতীয়তাবাদ তার নাম হচ্ছে ব্রিটিশ। কাজেই এখানে দেশি জাতীয়তাবাদের কেন প্রয়োজন হয়েছিল এবং সেই প্রয়োজন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বয়ং উপলব্ধি করেছেন, এবং সেই কারণেই কিন্তু আজকে আমরা নিজেদের সারা বিশ্বে বাংলাদেশি বলতে গর্ববোধ করি। এখানে অনেক কথা বলা হয়েছে, আমি সেই দীর্ঘ আলোচনায় যাব না। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সম্বন্ধে কয়েকটি কথা খুব সংক্ষেপে বলবো। যে কথাগুলো হচ্ছে, তিনি একজন সৈনিক ছিলেন। এখানে ব্যাখ্যা করেছেন, বিভিন্ন বক্তারা ব্যাখ্যা করেছেন, স্বাধীনতার ঘোষণার বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে একটু আগে। এখানে মঞ্চে যারা রয়েছেন তাদের সামনে আমার মতো একজন মানুষ হয়তো অনেক কথা বলার সাহস রাখবে না, কাজে আমি সেই দীর্ঘ জ্ঞানগর্ভ কোনো বক্তব্যে আমি যাব না। আমি শুধু এইটুকু বলছি যে এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তিনি তার জীবনে ছিলেন অত্যন্ত সরল একজন ব্যক্তি, সরল প্রাণ মানুষ। তিনি যখন যেখানে যেতেন, কোনো সমস্যা দেখতেন, তিনি নিজে স্বয়ং চিন্তা করে তার একটি সমাধান তিনি বের করতেন। তিনি একটি সমস্যা দেখেছিলেন বাঙালি জাতীয়তাবাদের ভেতরে, এবং তিনি নিজে সেটির একটি সমাধান খুঁজে বের করে আমাদের সামনে উপহার দিয়েছিলেন। সেই উপহারটি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, যেটা আজকে সারা বিশ্বে স্বীকৃতি। আমার মনে আছে বিভিন্ন সময় পরবর্তীকালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের তিরোধানের পরে বিভিন্ন সময়ে যখন বিভিন্ন সরকার এসেছে, তারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সমালোচনা করেছে। আমার সামনে যখন বলেছে, আপনি একজন বক্তা বলেছেন ইতিমধ্যে, আমাদের কালের কণ্ঠের সম্পাদক বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু সবসময় সমালোচনাকে তিনি উৎসাহিত করতেন। কার্জন হলের যে কথা, যে গল্পটি তিনি বলেছেন, আমিও কিন্তু তার একজন সাক্ষী। এবং তিনি অনেক কথা বলেছেন, সঙ্গে একটি কথা আমি যোগ করতে চাই। যখন তার সিকিউরিটি ফোর্সের কথা উল্লেখ করা হয়েছে, তার যে দেহরক্ষীরা ছিলেন বা সিকিউরিটি, তারা যখন ঢিল মারা, বিভিন্ন সময় যখন ঢিল মারা হচ্ছিল, তখন যখন এসে বলেছিলেন যে প্রেসিডেন্ট সাহেব আমাদের অনুমতি দিন, আপনার গায়ে ঢিল লাগতে পারে, আমরা তাদের বিষয়ে ব্যবস্থা নেব। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উত্তরে বলেছিলেন, তোমাদের কোনো ব্যবস্থা নেবার প্রয়োজন নেই। দেখুন, আওয়ামী লীগ বলে, আপনারা জানেন, এই কথা অনেকবার শুনেছেন, বিএনপির নাকি জন্ম হয়েছিল ক্যান্টনমেন্টে, জন্ম দিয়েছিলেন একজন অখ্যাত মেজর, বলে না? সেই অখ্যাত মেজর কিন্তু বাংলাদেশ থেকে
একদলীয় স্বৈরতন্ত্রকে উৎখাত করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছে। কাঁচা আম ও লঙ্কা সহযোগে কবিতা পাঠের আসর আমরা আয়োজন করেছি প্রথম। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনে কবিতা পাঠের আসর হবে এটা কেউ কখনো চিন্তা করে না, আমরা করেছিলাম। এবং বাংলাদেশের প্রথিতযশা কবিরা কিন্তু সেদিন সেখানে কবিতা পাঠ করতেন কয়েক বছর, সেটা চলেছিল। আজকে আমি একটি কবিতা পাঠ করে আমার বক্তব্য শুরু করতে চাই। এবং সেই কবিতার লেখক আমাদের সর্বজন শ্রদ্ধেয় কবি আল মুজাহিদি। আমার মৃত্তিকা এবং মৃত্তিকাবাস, হে আমার অগ্নিদ্রোহী মৃত্তিকা, তুমি চিরকাল মুক্ত থাকো, স্বর্গের বিহঙ্গ ডানা ছেড়ে যাক। 7টি আকাশ আর 7টি সাগরের অববাহিকায় আমি জেগে উঠি বারবার অনন্ত সত্তায়, জ্বলন্ত সত্তায়, অগ্নিদহ। পিতৃভূমি যে আমার পিতৃভূমি, তোমার অস্তিত্ব এবং অস্তিত্বের সমগ্রতায় আমি অস্তিমান। আমি যদি বলি সেই কবিতায় বাংলাদেশের জাতীয়তাবাদের কথা আছে, তাহলে কি আমি অনেক বেশি ভুল করব? আমি শ্রদ্ধা জানাই কবি আল মুজাহিদ। বাংলাদেশি জাতীয়তাবাদ সম্বন্ধে একটি ভিন্ন কথা বলছি, সেটা হচ্ছে এইরকম যে এটা একটা পুষ্পমাল্যের মতো আমার কাছে মনে হয়। কেন পুষ্পমাল্য? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নিজের কথা তিনি বলেছিলেন। আপনারা জানেন যে কেন আমরা এই বাংলাদেশি জাতীয়তাবাদের প্রয়োজনীয়তা অনুভব করেছিলাম স্বাধীনতার অল্প কিছুদিন পরে। একটি সংঘাত সৃষ্টি হয়েছিল। সংঘাতটি কি? স্বাধীনতার পর এই দেশের জাতীয়তা সেটাকে চিহ্নিত করা হয়েছিল বাঙালি হিসেবে, এবং তখন প্রতিবাদ হয়েছিল। মানুষের যে অর্থনৈতিক যে সমস্যাগুলো তখন দেখা দিয়েছিল, আপনারা আজকের নতুন প্রজন্ম হয়তো জানেন না, আমরা তখন কতগুলো শব্দ আমরা ব্যবহার করতাম। আমি একটি গল্প বলছি। তখনকার দিনে পূর্ব পাকিস্তানের যে পাট, সেই পাট রপ্তানি করে আজকে যেমন গার্মেন্টস দিয়ে আমাদের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জন করি, সেদিন পাট রপ্তানি করে সমগ্র পাকিস্তানের, শুধু পূর্ব পাকিস্তানের নয়, সমগ্র পাকিস্তানের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জিত হতো। এবং বাংলাদেশের তখনকার দিনে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের অর্থনীতির একটি মূল নিয়ামক ছিল আমাদের এই তৎকালীন পূর্ব পাকিস্তানের যে পাট উৎপাদন, তা থেকে। এবং সেই সময় আপনারা একটি বিরাট উন্নয়ন প্রকল্প সেদিন পাকিস্তানে নেওয়া হয়েছিল, তার নাম ছিল তারবেলা ড্যাম। তো তখন বাংলাদেশি যারা এখানে বাংলাদেশ নিয়ে যখন তারা চিন্তা করত, বাংলাদেশের যারা সাংবাদিকেরা যখন পত্রিকায় লিখত, তারা একটি চমৎকার একটি বাক্য পত্রিকায় শিরোনাম করেছিলেন। তারা লিখেছিলেন, তার বেলা সবকিছু আছে, আমার বেলা নেই। তার বেলা সবকিছু আছে, আমার বেলা নেই। অর্থাৎ তার বেলা ড্যামের জন্য যে অর্থ, সে অর্থের যোগান দিয়েছিল পূর্ব পাকিস্তান, কিন্তু ড্যামটি তৈরি হয়েছিল পশ্চিম পাকিস্তানে। পূর্ব পাকিস্তানের উন্নয়ন সেভাবে হয়নি। সেই প্রশ্নটি কিন্তু তখন উঠে
সেই জাতীয়তাবাদের সেই চিন্তা ধ্যান ধারণাগুলো সেগুলো কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অন্তরে আবেদন করেছে। এবং পরবর্তীতে তিনি ৭১ সালে যখন চট্টগ্রামে যখন তার পোস্টিং হয়েছিল, আপনারা জানেন, কথা নতুন করে বলার কোনো প্রয়োজন নাই, তারপরেও বলতে হয়, যখন ১৯৭১-এর ২৫শে মার্চের কালো রাতে পাক হানাদার বাহিনী হায়নার মতো যখন ঝাঁপিয়ে পড়েছিল নিরীহ বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের নিরীহ মানুষের উপরে, তখন কিন্তু যে রাজনৈতিক দলটি নিজেদের স্বাধীনতার দাবিদার বলে তারা বক্তব্য রাখে, ইতিহাস লেখে, তারা নিজেরা কিন্তু ইতিহাস লেখে, ইতিহাস রচিত হয় না। তখন তারা কোথায় ছিল সে রাতে এবং পরবর্তী তারা কোথায় পালিয়ে গিয়েছিল, সেই ইতিহাস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অজানা ছিল না। এবং সেই কারণেই কিন্তু সেদিন তিনি চট্টগ্রামে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। এবং একটু আগে একজন বক্তা স্পষ্ট উল্লেখ করেছেন, তিনি মূলত দুবার স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। প্রথমবার কিন্তু তিনি বলেছিলেন, আই Major Ziaur Rahman do hereby declare the independence of Bangladesh. এই কথাটি কিন্তু তিনি প্রথম। এবং তার আগে চট্টগ্রামে তিনি বলেছিলেন, আই রিভোল্ট। তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম রিভোল্ট করেছিলেন। তখন আমি এটা বলতে চাই না, তারপরে বলতে বাধ্য হচ্ছি, সেদিন সেই স্বাধীনতার চেতনার আওয়ামী লীগকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি, যেমন খুঁজে পাওয়া যায়নি আজকে থেকে ১ বছর আগে ৫ই আগস্ট আওয়ামী লীগ যেভাবে পালিয়ে গিয়েছিল, এটাই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। বক্তব্য দীর্ঘ হয়ে যাচ্ছে, আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম আমি একটু সে কথায় ফিরে যেতে চাই। আওয়ামী লীগ অভিযোগ করে বিএনপি নাকি জন্ম হয়েছিল ক্যান্টনমেন্টে। পৃথিবীতে আপনারা বিভিন্ন সামরিক শাসনের ইতিহাস দেখুন, সৈনিকেরা কি করে? সৈনিকেরা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সেখানে সামরিক শাসন প্রতিষ্ঠা করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি করেছিলেন এগুলো বুঝতে হবে। আওয়ামী লীগ কি করেছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি কি করেছিল, বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি করে বিএনপি তৈরি করেছিলেন, সেই কথাগুলো উপলব্ধি করতে হবে। বাংলাদেশি জাতীয়তাবাদের পেছনে যে কনসেপ্ট, সেই কনসেপ্ট উপলব্ধি করতে হবে। আওয়ামী লীগ জাতীয় সংসদের ভেতরে মাত্র ১১ মিনিটের ব্যবধানে গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করেছিল, করেন? আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি করেছিলেন? তারা বলে যে ক্যান্টনমেন্টের ভিতরে বিএনপির জন্ম হয়েছিল, ক্যান্টনমেন্টের ভিতরেরই তো মানুষ হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি তো একজন মেজর ছিলেন। তাদের সমস্যা হলো, তারা যখন দেখতে পেয়েছিল একজন অখ্যাত মেজর বিশ্বের বুকে একজন বিখ্যাত মেজর হয়ে গিয়েছে, তখন তারা সেটা সহ্য করতে পারে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে কথা বলছিলাম, যে সৈনিকেরা বিশ্বব্যাপী, বিশ্বের ইতিহাস আপনারা দেখুন, সৈনিকেরা এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার ইতিহাস পর্যালোচনা করুন। সৈনিকেরা গণতন্ত্রকে উৎখাত করে সেখানে সামরিক শাসন কায়েম করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসন উৎখাত করে তিনি বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশের কোটি কোটি মানুষের হাতে ফিরিয়ে দিয়েছিলেন। এইখানেই তার ঔদার্য, এইখানেই তার মহত্ব। এ কারণেই কিন্তু আমরা বলি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সৈনিক থেকে একজন রাষ্ট্রনায়কে নিজেকে পরিণত করেছিলেন। সেই ঔদার্য তার ছিল, সেই রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি তার ছিল, সেই রাষ্ট্রীয় চেতনা তার ছিল, জাতীয়তাবাদের চেতনা ছিল। বাংলাদেশের মানুষকে তিনি অন্তর থেকে ভালোবাসতেন এবং তিনি তার সারা জীবন বাংলাদেশের জন্য তিনি দিয়ে গিয়েছেন। বক্তব্য দীর্ঘ করব না, আমি
যেহেতু আমাকে চলে যেতে হবে, আমি নিজের লেখা একটি কবিতা দিয়ে এখন আমি কিছুদিন আগে জুলাই অগাস্টের যে বিপ্লব, সেই বিপ্লবের আগে আমি, আপনারা হয়তো অনেকে জানেন, আমি আমাদের তৎকালীন বিরোধী দলীয় নেতা কর্মী যারা নিহত হয়েছে, যারা গুম হয়েছে, যারা আহত হয়েছে, তাদের অনেকের বাড়ি বাড়ি আমি গিয়েছি এবং সেখানে একটি বাড়িতে গিয়ে আমি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলাম। তাদের সেখানে আমি বলেছিলাম, একটি কোটেশন বলেছিলাম এই তৎকালীন আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্য করে বলেছিলাম, কালের ক্রন্দন ধ্বনি শুনিতে কি পাও, তারা শুনতে পায়নি, এবং শুনতে পায়নি বলি কিন্তু তাদের এভাবে দেশ ছেড়ে পলায়ন করতে হয়েছে। আমার কবিতাটি আমি বলছি, আমার মনে হয় কোন কোন যুগের বুঝে একটি যন্ত্রণা থাকে, অথবা অন্য ভাষায় বলি যন্ত্রণার এক একটা যুগ। 1952 থেকে আজ 2026 সাল, দীর্ঘ বিলম্বিত, এর জন্য কোনো শেষ নেই। যে যুগের শুরু হয়েছিল আমার শৈশবের স্বপ্ন দিয়ে, প্রলম্বিত হয়েছিল যৌবনের দাহ দিয়ে, হয়তোবা শেষ হচ্ছে প্রৌঢ়ত্বের স্বপ্নভঙ্গ। 62-র ভাষা আন্দোলন, 64-65 শিক্ষা সংগ্রাম, 66-67 অন্তরিক্ষ প্রস্তুতি, 68-69 গণ আন্দোলন, 71-এর মুক্তি সংগ্রাম, 72-73 মূল্যবোধের হাহাকার, 74-এর হতাশা, আর্তনাদ, মৃত্যু, 75-76-এর অনিশ্চিতি। তারপর কেটে গেছে দীর্ঘকাল। আমরা দেখেছি বাংলাদেশের মানুষের সংগ্রাম, যে সংগ্রাম সর্বশেষ ছাত্র জনতার বিপ্লবে উদ্ভাসিত হয়েছে। অন্যদিকে সারা বিশ্বে তাকিয়ে দেখুন, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, প্যালেস্টাইন, লেবানন, মিডল ইস্ট, মোজাম্বিক, অ্যাঙ্গোলা, রোডেশিয়া, নামিবিয়া, গ্রিস, সাইপ্রাস, স্পেন, পর্তুগাল, কোস্টারিকা, কিউবা, বলিভিয়া, চিলি এবং সর্বশেষ গাজা এবং ইউক্রেন। অনেক আগুন নিয়ে 1952 থেকে 2026 যন্ত্রণার একটি যুগ, দীর্ঘ বিলম্বিত। এর কি কোনোদিন শেষ হবে? সবাইকে ধন্যবাদ।